1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে। এক গণ অভ্যুত্থান গিয়েছে, আগামী গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে। একটার পর একটা পাল্টা চাল, শুধু কথা বলেনি, আজ কাজ করে দেখিয়েছে, এবং এমন ভাবে দেখিয়েছে যাতে ভেতরেই কাঁপুনি ধরে যায়। রাজা নাকি সেই রাজত্ব আজ চ্যালেঞ্জের মুখে। একদম টপ টু বটম আগা গোড়া উড়ায় ফেলছেন, এক কথা জাস্ট ফাটিয়ে ফেলছেন। ভিডিও এখন দেখেন নাই, চমৎকার ভাবে সে জানাই বক্তব্যে ভাষণের মাধ্যমে সবকিছু তুলে ধরেছেন তার ভিডিওর মাধ্যমে। দর্শক, তার এই অগ্নিঝরা বক্তব্য অসাধারণ। সবাই হাতে টাকে আছেন, প্রধানমন্ত্রী থেকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যারা আছে সবাই ওয়াও, জাস্ট ওয়াও। চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে। এর ভিতরে প্রথম নিউজ সেটি ওইভাবে এখনো ভাইরাল হয়নি, দ্বিতীয়টি ভাইরাল হয়েছে। সব জায়গায় আপনারা কেমন জানি উল্টাপাল্টা কইরা ফেলাইতেছেন। এত তাড়াতাড়ি আপনাদের চেহারাটা সামনে আনবেন কল্পনাও করি নাই। হ্যাঁ ভাই, শেখ হাসিনাকে কিন্তু বুঝতে আমাদের অনেক টাইম লাগছে। প্রথম 5 বছর বুঝি নাই, পরে বুঝতে পারছি। আর ওনারা কিন্তু ধরা দিয়ে দিল 1.5-2 মাসের মধ্যে। এ সংসদ আপাতত তোমাকে সালাম দিয়ে চলে গেলাম। এই সংসদের জমিদারিও কারো মানবো না এবং কারো কাছে বন্ধ করে দেবো না। আন্দোলন শুরু হয়ে গেছে। অলরেডি আন্দোলন শুরু হতে না হতেই জামাতের বিজয়ের আলামত আমরা লক্ষ্য করছি, এবং আমিরে জামাত সারা জাগানো আহ্বান জানিয়েছেন। আমিরে জামাতের বক্তব্য, আন্দোলন শুরু সফল করার আহ্বান জামাত আমিরের, এবং জামাত আমির বলছেন যে আমরা আন্দোলন সফল না করে ঘরে ফিরবো না। এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। ক্ষমতা না জনতা। আওয়ামী লীগ যাওয়ার পর তার ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিএনপি। মনে হচ্ছে যে একে অপরের ফটোকপি। তো নেপালের শ্রমমন্ত্রী নিজের ক্ষমতা ব্যবহার করে নিজের স্ত্রীকে স্বাস্থ্য বীমা বোর্ডে নিয়োগ দিছে। এটার জন্য প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত করে দিছে। আর আমাদের খানকির পোলারা পারে না 14 গোষ্ঠীরে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভরে দিতে। যোগ্যতা থাকুক বা না থাকুক, এই হচ্ছে আমাদের কপাল। দর্শক, মেটিকুলাস একটা প্রশ্ন সামনে এসেছে, এবং সেই প্রশ্নটা যে কারো কাছে চমক হিসেবে আসতে পারে, চমক মনে হতে পারে, হাস্যকর মনে হতে পারে, অনেকে অবাক হতে পারেন এবং অনেকে বিভ্রান্ত হতে পারেন। সেই খবরটা কি, কেনই বা বিভ্রান্ত কিংবা অবাক হতে পারেন? সেই খবরটা হচ্ছে, এটা একটা 1.5 সাল নিলাম নেব। কে লেগাইছিলেন? লন্ডন পড়ে আসছিলেন, আমি ভালো ছিলাম, আকাম শুরু করলাম। আমরা তো বসে থাকবো না। আমরা কি বসে থাকবো? আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় নামবো। এটার বিকল্প নাই, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর ঘটনা কি? ছাত্রলীগ আর ছাত্রদল মিলে তাকে ঘিরে রেখেছে। মিডিয়া বলছে বিক্ষুব্ধ জনতা, সেকুলার, চাঁদাবাজ, সন্ত্রাসী, এরা ব্যাংক দখলকারী, এরা হচ্ছে বিক্ষুব্ধ জনতা। সুয়ারের বাচ্চা মিডিয়া। এই মিডিয়াগুলোকেই আগে দাঁড়াতে হবে এবার গণবিপ্লব হইলেই ইনশাআল্লাহ। দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা করে দিয়েছে জনাব তারেক রহমান সাহেবের সরকার। কি চমৎকার, তাই না? এখন তাদের কাছে তাদের নতুন আপা ভারত আছে। এই ভারত যেমনে করবো তেমনি হইব। আমাদের দেশে তেল শোধনাগার থাকলে তো আর এই দেশে সুবিধা হইব না। এই দেশে সুবিধা আগে করতে হইব। যেভাবে হাসিনা গত 17 বছর তাদের দেশে সুবিধা কইরা এই দেশে ক্ষমতা আসছিল, ঠিক একইভাবে এখন জনাব তারেক রহমান সাহেব, শিলং সালাউদ্দিনরাও এই দেশে ক্ষমতার আখড়া গেড়ে বসতে চায়। সেম একইভাবে ভারতকে সুবিধা সুবিধা দিয়া তারা এই দেশে ক্ষমতাবান হইতে চায়। তবে দেশের জনগণও উৎপাইতা রয়েছে দৌড়ানি দেওয়ানের লেগা। এই সমস্ত দেশের স্বার্থ বিকায় দিয়া ক্ষমতায় বেশি দিন থাকুন যায় না। বিরোধী দলের উপর স্বৈরাচারের ভূত চেপে বসেছে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে গিয়ে এই বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য শোনার পর দেশের মানুষ হাসবে নাকি কাঁদবে, মন্তব্য লিখবেন আপনারা কমেন্টস করে। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটু লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। প্রবলেম আছে, বিরাট একটা ষড়যন্ত্র হচ্ছে ভাই। আপনারা হয়তো বলতে পারবেন কোথায় এই ষড়যন্ত্রের গন্ধ পাইলেন। আমি এই ষড়যন্ত্রের গন্ধ পাইছি একজনের কাছে, যার নাম বললে আপনি এখন হয়তো একটু হাসবেন, সিরিয়াসলি নিবেন না, কিন্তু সিরিয়াসলি নিতে হবে। ছাত্র দলের সভাপতি রাকিব সাহেব, হ্যাঁ ভাই, সিরিয়াসলি নিতে হবে। অনেকে মনে করে রাকিব খুব সিরিয়াস কোনো কথা বলে না, এমনি বলার জন্য বলে, কিন্তু আমি সিরিয়াসলি নিছি। কেন জানেন? ওর মুখ দিয়ে এটা বাইর হয়ে গেছে। তো ও কোথাও ছিল, হ্যাঁ, বড় ভাইদের সঙ্গে কোনো মিটিং এ ছিল, ওই মিটিং এ এটা আলোচনা হয়েছে, ওই আলোচনাটা ওর মুখ দিয়ে বাইর হয়ে গেছে। সোজা সাজা মানুষ তো বইলা ফেলাইছে, আগামী 1 বছরের মধ্যে জামাতের রাজনীতি শেষ, এরকম কথা বলছে। হ্যাঁ, এটা একটা বিরাট ষড়যন্ত্র চলতেছে। এরকম ষড়যন্ত্র অতীত বহুবার হয়েছে। বেগম খালেদা জিয়ার মুখে শুনেন নাই? উনি তো শেখ হাসিনাকে সরাসরি বলছে জামাতের এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী দেশের নির্দেশে। জামাতকে ধ্বংস করতে চাচ্ছে, পার্শ্ববর্তী দেশ চায় না এখানে ইসলামিক কোনো দল থাকুক। জামাতের যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে ওরা কেউ যুদ্ধ অপরাধী না, এটা বেগম খালেদা জিয়া নিজের মুখে বলছে। তো কিন্তু সেই দিনগুলো আমাদের হারিয়ে গেছে, ভিডিওগুলো রয়ে গেছে, সবাই দেখে নিতে পারেন। এখন আবার নতুন করে ষড়যন্ত্রে নামছে। 1 বছর সময় দিছে রাকিব, তো বললো 1 বছর সময়। তারা একটা প্ল্যান করছে, আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে বোধহয় এটাও রাখছে কিভাবে জামাত ইসলামকে, ছাত্র শিবিরকে ধ্বংস করে দেওয়া যায়। এই ধরনের একটা কিছু হইতে পারে। এই প্ল্যানটা যদি বাস্তবায়ন করতে চায় তাহলে তো ভাই অনেকগুলা মামলা দিতে হবে। মিটিং মিছিল বাইর করলে আবার বাইরাইতে হবে, গায়েবী মামলা দিয়ে আবার ধরপাকড় করতে হবে, মিড নাইটে এসে উঠায় নিয়ে যাইতে হবে, বহুত কিছু করতে হবে। শেখ হাসিনা যত রকম চেষ্টা করছে
ওই চেষ্টাগুলোই তো করতে হবে, কিন্তু ফলাফল কি? ফলাফল 5ই আগস্টে 2024-এর 5ই আগস্টে আমরা পেয়ে গেছি। সো এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। যে যত রকম ষড়যন্ত্র করুক না কেন, কোনো কিছুই গোপন থাকবে না, সব সামনে চলে আসবে। তবে এত তাড়াতাড়ি সামনে আসবে এইটা কল্পনা করতে পারি নাই। হ্যাঁ ভাই, ডিপ স্টেট যে এত তাড়াতাড়ি সামনে আসবে আগে বুঝি নাই। হঠাৎ ডিপ স্টেটের কথা বললাম কেন? ছায়া সরকারের কথা এই জন্য বললাম, দেখেন ভাই, একটা ছায়া সরকার চালাইবার জন্য আপনার লাগবে আর্মির বড় বড় কর্তাদের লাগবে, পুলিশের বড় বড় কর্তাদের লাগবে, র্যাবের বড় বড় কর্তাদের লাগবে, সচিবালয়ের মধ্যে যারা সচিব আছে একদম পণ্ডিত তাদেরকে লাগবে। এইসব দেশের মাথা নিয়েই তো একটা ডিপ স্টেট হয়। কিন্তু ডিপ স্টেটের কিন্তু চাকা আছে, সেটা কি দিয়া চলে? টাকা দিয়া চলে। টাকার চাকা লাগাইতে হবে। সে টাকা কারা দেয়? ওই টাকা যারা দেয় তারাই ডিপ স্টেট চালায়। দেখেন এস আলম, ওনার নাম আপনারা বারবার শুনছেন না? গত 2 বছর ওনাকে আমরা কিভাবে চিনলাম? প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কি তুলা ধরলো? ওনার লুটপাটের ইতিহাসই তো তুলা ধরলো। এই ইসলামিক ব্যাংকে কিভাবে ধ্বংস করছে, সাথে আরো 4-5টা ব্যাংকে কিভাবে উনি গিলা খাইছে। আর ওনার মাধ্যমেই তো ভাই 60 থেকে 62,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। উনি সিঙ্গাপুরে এক রাজপ্রাসাদ বানাইছে, ওইখানে থাকে, ওইখান থেকে চার্টার্ড প্লেনে দিল্লি আইসা শেখ হাসিনার সাথে আলাপ করে আবার চলে যায়। এগুলাই তো শুনে আসতেছি। এখন ওই লোকটাকেই কেন দরকার হইলো? তার মানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। হ্যাঁ ভাই, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন না? কয়েকদিন আগে শিরিন শারমিনকে কেন ধরলো, 5 দিন রাখলো, আবার ছাইরা দিল। আবার এদিকে এস আলমকেই আনতে হচ্ছে। ওই ব্যাংকে, যে ব্যাংকের টাকার জন্য মানুষকে দেখছি হাহাকার করতে ভাই, 5 লক্ষ টাকার জন্য অনেকে কাঁদতে দেখছি চিটাগাঙ্গে, অনেকের ভাই জীবন তছনছ করে দিছে এই ব্যাংকগুলা। এই ব্যাংকে আবার গত 18 মাসে মানে ইউনূস সরকার একটা পজিশনে আনছে, লোন টোন করে একটা সাইজ তো করছে, মানুষের হাহাকার তো কমাইতে পারছে, ব্যাংকগুলো আবার চলতেছিল। ওইখানে আবার আগের মালিককে আনতে হবে কেন? এস আলম একা না ভাই, তার সাথে একটা গ্যাং আছে পুরো 4-5 জনের। এরাই এই দেশটাকে দুইটা খাইছে, এইটাই আমরা দেখছি। এবং আমাদেরকে এইটাই বোঝানো হয়েছে এস আলম একজন ভিলেন, এই দেশের ভিলেন। সেই ভিলেনকে আবার আনতে হবে কেন? ওই জন্যই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আর কোনো মানুষ নাই এই জগতে ভাই, যারা আপনারা বিএনপি করেন, আপনারা বুকে হাত দিয়া বলেন দেখতে কেমন লাগে? দেখতে ভালো লাগতেছে? দেখেন শিলং থেকে যখন সালাউদ্দিন সাহেব আসলো, আয়সা ওনার একটা গাড়ি ব্যবহার করছিল, মানে এস আলমের গাড়ি, সেটা নিয়ে আজ পর্যন্ত কথা চলতেছে। একটা গাড়ি মানুষ সহ্য করতেছে না, আর পুরো ব্যাংক তুলে দিতেছেন তাদের হাতে। মাত্র 7.5% টাকা ওরা পরিশোধ করবে। কত পার্সেন্ট? নিচে তো ভাই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা, হয়তো 500 কোটি টাকা ফেরত দিয়ে আবার ইন করতেছে। ওদের কাছে কেন ওই ব্যাংক তুলে দিতে হবে? আমরা সন্দেহের চোখে দেখতে চাই। অটোমেটিক সন্দেহ চলে আসে তো, কিন্তু আমাদের মধ্যে সন্দেহ আসলে কি ঘোড়ার ডিম আসে যায়? সরকারের কিচ্ছু যায় আসে না। সরকার তো ভাই এখন পাবলিকের সাথে, হ্যাঁ ভাই, জনগণের সাথে প্রতিযোগিতায় নামছে। প্রায় 70% যে ভোট দিছে সেটা হিসাব করলে প্রায় 5 কোটি মানুষ এই হ্যাঁ ভোটে ভোট দিছে। এই 5 কোটি ভোটারের বিরুদ্ধে কি সরকার দাঁড়ায় গেল? জনগণের মনের ভাষা কি সরকার বুঝতে পারতেছে না? দেখেন ভাই ব্রাদার, পার্শ্ববর্তী দেশ নিয়ে আমাদের অনেক রকম দ্বন্দ্ব আছে, অনেক রকম প্রশ্ন আছে, অনেক রকম কথাবার্তা এই মার্কেটে চলতেছে, আপনারা তো দেখতেছেন। এর মধ্যে আমাদের খলিলুর রহমান সাহেব গেল পার্শ্ববর্তী দেশে, ওনার সাথে গেল হুমায়ুন কবির সাহেব, উনি উপদেষ্টা। আর খলিলুর রহমান সাহেব হলো আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা, দুজনে গেল। আসলো, আসার পর খলিল সাহেবের নামে একটা ফটো কার্ড ফেসবুকে ঘুরা বেড়াইতেছে। উনি কি বলছে? বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা বুঝেন, বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা সত্য ভাই। আমরা যদি পেন্সিল দিয়ে আঁকতে যান, আমাদের চারিদিকে কে? ভারত। ওদিকে ভারত, এদিকে বাংলাদেশ, ম্যাপে তো লাগবেই। কিন্তু ওইটা বলতে হবে কেন? এমন যেন একটা বেকুব মার্কা কথা হয়ে গেল না? আপনাদের মনে আছে ওই যে আলগা মুমিন, আলগা চুল লাগায় যে ঘুরতো, চুল খুইলা ফালাইলে চিনা যায় না, ওই চুল খুইলাই কিন্তু ভাইগা গেছে। নিজে এক ইন্টারভিউর মধ্যে বলছে যে আমি যে ভাইগা আসছে আমার কেউ চিনতে পারে নাই, কারণ আমি চুল খুইলা ফালাইছিলাম। এই লোক ভারত থেকে এসে কি বলছিল মনে আছে? এও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ছিল, ওনার কথা মনে আছে? ভারত আর বাংলাদেশ হচ্ছে স্বামী স্ত্রী। কত বড় বেকুব মার্কা কথা! ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রী। আরে ভারতের প্রধানমন্ত্রী একজন পুরুষ মানুষ, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। আপনি যদি এই ধরনের কথা বলেন, মানুষ তো ট্রল করবে। মানুষের কথা বলার সুযোগ তো আপনিই কইরা দিতেছেন, ঠিক তেমনি উনিও কইরা দিছে বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবেই। এই কথাই বলার ছিল, আর কোনো কথা বলার ছিল না। এটা নিয়ে এখন বহু রকম প্রশ্ন উঠছে। এর মধ্যে আবার হুমায়ুন কবির সাহেব, উনি আবার কি বলতেছে? ভারতকে আমরা সতর্ক করে দিছি শেখ হাসিনার ব্যাপারে। কি সতর্ক? শেখ হাসিনা যেন ভারতে বসে কোন রকম রাজনীতি না চালাইতে পারে বাংলাদেশে। আর শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ, শেখ হাসিনাকে ফেরত চাইছে। দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা। চিন্তা করছেন? সতর্ক ভাই, শব্দটা কিন্তু ডেঞ্জারাস। সতর্ক করে দিছে দিল্লিকে বাংলাদেশ, মানে ঢাকা। বিশ্বাসযোগ্য না? কোনো মতেই বিশ্বাসযোগ্য না। আর ভারত ওই শেখ হাসিনাকে দিবে? কোনোদিনই দিবে না। বর্তমান সরকারও দিবে না, অপোজিশনে যে আছে কংগ্রেস তারাও দিবে না। শেখ মুজিবের সাথে ইন্দিরা গান্ধীর খুব ভালো সম্পর্ক ছিল, শেখ মুজিবের মেয়েকে ফাঁসিতে ঝুলাইবার জন্য দিয়ে দিবে, এটা বিশ্বাসযোগ্য কথা মোটেও না। বরঞ্চ ওনারা যদি আইসা এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি মিডিয়ার কাছে জানাইতো আমরা শহীদ হাদির ওই খুনিকে ফেরত চাইছি, হ্যাঁ ভাই ফয়সালকে ফেরত চাইছি, এমন একটা কথা যদি বলতে পারতো, এমন
তেমন একটা আলোচনা যদি এখানে কইরে আসতে পারতো, তাইলে ভাই বাহাবা বাহাবা চারিদিকে ছড়ায় যেত, সবাই আপনাদেরকে বুকে টাইনা নিত। হ্যাঁ ভাই, কিন্তু এমন একটা কথা বললেন, বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবে, দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা, বিশ্বাসযোগ্য কথা না। এর মধ্যে এস আলম ঢুকতেছে, সব মিলাইয়া কি মনে হইতাছে? কয়েকদিন আগে শিরিন শারমিনকে ধরলেন, রাখলেন 5 দিন, তারপর আবার ছাইরা দিলেন, কোটি টাকার গাড়িতে করে উনি বাসায় চলে গেল। সব মিলাইয়া মনে হয় না কোথায় যেন একটা ষড়যন্ত্র হচ্ছে, কোথায় যেন আবার ডিপ স্টেট সামনে চলে আসতেছে। হ্যাঁ ভাই, ডিপ স্টেট মনে হইতেছে ড্রাইভিং সিটে বসছে, উনি যেভাবে চালাইতে চাইতেছে সবাই সেভাবেই চলতেছে। কিন্তু জনগণ যেভাবে দেশটা চালাইবার জন্য ম্যান্ডেট দিল, হ্যাঁ ভাই, জনগণ তো একটা হ্যাঁ ভোট দিয়া একটা ম্যান্ডেট দিছে। ওই হ্যাঁ ভোট মানে কিভাবে আপনি দেশটা চালাবেন সেই রোড ম্যাপটা তো জনগণ আপনাদেরকে দিছে, কিন্তু সেটা কি পালন করছেন? না, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু ভাই আলোচনায় আসবে, খুব তাড়াতাড়ি আসবে, দেখবেন খুব তাড়াতাড়ি ওনারা সংসদে বৈশাই মিটমাট করবে। সালাউদ্দিন সাহেব বলছে না, ইউনূস সরকার অন্তহীন প্রতারণা করে গেছে, অন্তহীন প্রতারণা। ভাই আপনারাও তো ওই অন্তহীন প্রতারণার সঙ্গে ছিলেন। ওই যে 18 মাস বসছেন, সিটিং দিছেন, খাইছেন, আইন তৈরি করছেন, সংস্কার করছেন, সবকিছু তো আপনারা একসাথে বৈশাই করছেন। সবচেয়ে বড় কথা কি জানেন? 2023 সালে, হ্যাঁ 2023 সালে ওনারা 31টা দফা দিছিল। ওই 31টা দফার প্রথম দফাটা কি জানেন? প্রথম দাবিটাই হলো এই সংবিধান সংস্কার করা হবে। কেন প্রথম দাবিটা? এই জন্যই প্রথম দাবিটা, বেগম খালেদা জিয়া কিন্তু বলছিল জনগণের সরকার আসলে এই সংবিধান ছুঁড়া ফেলে দিবে, যার জন্য 31টা দাবির মধ্যে 1 নম্বর দাবি ছিল এই সংবিধান সংস্কার। এখন বলে সংবিধান সংস্কার করা যায় না, এটা রোহিত করা যায়, এটা পরিবর্তন করা যায়, এটা সংশোধন করা যায়, অনেক রকম কঠিন কঠিন বাংলা ভাষায় না জুইরা দেয়। সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারে না। সাধারণ মানুষের মনের মধ্যে সোজা প্রশ্ন, জিয়াউর রহমান সাহেব যে ভোটের মাধ্যমে বিএনপি গঠন করছে, বিএনপি জন্মই তো হয়েছে হ্যাঁ না ভোটের মধ্যে দিয়া। এরকম হ্যাঁ না ভোট ভাই এরশাদও করছে, বেগম খালেদা জিয়াও করছে, সবাই করছে, সবাইটাই মাইনা নিলেন। 24-এর রক্তের বিনিময়, মা বাবার বুক খালি করার বিনিময় যে সংস্কারটা হইলো সেটা মাইনা নিতে চায় না, সেটা কেউ মানতে রাজি না। কেন রাজি না? ওই সংস্কার হইলে তো ভাই আপনি এস আলমকে আর আনতে পারবেন না। সংস্কার হয়ে গেলে তো ভাই এস আলমকে আর ওই ব্যাংকটা ফিরাই দিতে পারতেন না, ইসলামিক ব্যাংকের মালিক আবার বানাইতে পারতেন না। ওই সংস্কারের মধ্যে সব নিষিদ্ধ করা আছে, কিভাবে ব্যাংকগুলো চলবে নতুন সিস্টেম লেখা আছে, তো ভাই ওইটা মানতেছে না। এমনকি বিচার বিভাগকেও স্বাধীন করে নাই, বিচার বিভাগেরও কন্ট্রোল উনাদের হাতে। নাহলে শিরিন শারমিন ঢুকলো, 5 দিন পর বাইরে হয়ে গেল, এই নাটকটা মানুষ বুঝে না? নিশ্চয়ই বুঝে। সব জায়গায় আপনারা কেমন জানি উল্টা পাল্টা করে ফেলাইতেছেন। এত তাড়াতাড়ি আপনাদের চেহারাটা সামনে আনবেন কল্পনাও করি নাই। হ্যাঁ ভাই, শেখ হাসিনাকে কিন্তু বুঝতে আমাদের অনেক টাইম লাগছে, প্রথম 5 বছর বুঝি নাই, পরে বুঝতে পারছি। আর ওনারা কিন্তু ধরা দিয়ে দিল 1.5-2 মাসের মধ্যে, 1.5-2 মাসের মধ্যে ওনাদের চেহারাটা ওনারা তুলে ধরলো। কেন এমন করতেছে এক উপরওয়ালা জানে। দেখেন উপরওয়ালার মেহরবানিতে আজকে এই যে পয়লা বৈশাখটা খুব সুন্দরভাবে পার হয়েছে। আগামীকাল থেকে দেখেন এর মধ্যে 24 তারিখে আবার আন্দোলনের ডাক দিছে, সবাই কিন্তু রাস্তায় আছে। এবং নাহিদ ইসলাম কি বলছে? বলছে এবার যদি আন্দোলন হয় আপনারা পিছনে থাকবেন, আমরা সামনে থাকবো। এনসিপি বলছে আমরা সামনে থাকবো, দেখি কে গুলি করে আমাদের বুকে। দেখেন কোন পর্যায়ে চলে গেছে। কেন আবার জীবন দিতে হবে? কেন আবার রক্ত দিতে হবে? ভোটের মাধ্যমে যেটা আমরা পাইছি, পৃথিবীতে এমন কোনো আইন আছে যে গণভোটকে স্বীকার যাবে না? এই গণভোট নিয়ে ভাই আন্তর্জাতিক আদালতে যান, দেখেন কি জবাব দেয়। পৃথিবীতে এমন কোনো আদালত নাই, এবং বাংলাদেশের আদালতে যান, ওনারা বলতে পারবে যে এটা মানি না, এটা অস্বীকার যেতে পারবে? জনগণের রায় অস্বীকার যাওয়া যায়? কোনোদিন না। এই দেশে 4 বার জনগণের রায় মাইনা নিছেন, এখন মানতে অসুবিধা কি? এসব ফাফরবাজি করে লাভ আছে? জনগণের মনের মধ্যে কষ্ট দিয়ে লাভ আছে? ধীরে ধীরে দূরে সরে যাইতেছেন, আর দূরে সরে গেলে কি ঘটনা ঘটতে পারে এগুলা বলতে চাই না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। তবে আমার মন বলতেছে আগামী 1 সপ্তাহের মধ্যে অন্তত 24 তারিখের আগে সুন্দর একটা মীমাংসা হয়ে যেতে পারে। সরকার এবং বিরোধী দল এই সংসদে বৈশাই একটা মীমাংসায় আসতে পারে। আন্দোলন শুরু হয়ে গেছে। অলরেডি আন্দোলন শুরু হতে না হতেই জামাতের বিজয়ের আলামত আমরা লক্ষ্য করছি, এবং আমিরে জামাত সারা জাগানো আহ্বান জানিয়েছেন। আমিরে জামাতের বক্তব্য, আন্দোলন শুরু সফল করার আহ্বান জামাত আমিরের। এবং জামাত আমির বলছেন যে আমরা আন্দোলন সফল না করে ঘরে ফিরবো না, আন্দোলনের ফল নিয়েই ফিরবো। মানে আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, জাতীয় সেমিনার, জনমত গঠন, লিফলেট বিতরণ, রাজধানীর আনাচে কানাচে, রাজধানীর প্রবেশ মুখগুলোতে বিক্ষোভ মিছিল সবকিছুই চলছে, শুরু হয়ে গেছে। আন্দোলন দিন দিন তীব্র থেকে তীব্রতর হবে এবং এক পর্যায়ে সফল হবে। তবে আমরা আশাবাদী যারা আন্দোলন করছেন, আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনের সফলতা, আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলন জিতবে। দর্শক, জামাতের বিজয়ের আলামত, কারণ আন্দোলন দমন করার মতো কোনো ক্যাপাসিটি বিএনপি সরকারের নেই। কারণ বিএনপি যে আকাম করেছে, যে আকামের ফলে জামাত জোটের আন্দোলন, এই আকামটা বিএনপি যদি কমপক্ষে 4 বছর পর করতো, তাহলে হয়তো আন্দোলন সফল হতো না। এই 4 বছরে যদি দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেত, দেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানাতে পারতো, তারপরে যদি এই আকাম করতো, গণতন্ত্র ধ্বংস করতো, কোনো সমস্যা ছিল না। তখন তারা বলতে পারতো যে আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়েছি, দক্ষিণ কোরিয়া বানিয়েছি, এখন ভোট দিয়ে তুমি কি করবা? চুপচাপ বসে থাকো, কথা বেশি বলবা, জেলে নিয়ে যাবো, গুম করবো। আর সাধারণ জনগণ কিছু বলবে না, কারণ সাধারণ জনগণ বিদ্যুৎ পেয়েছে, সাধারণ জনগণ মেট্রো রেলের চাইতে এখন স্কাই রেল পেয়েছে, অমুক পেয়েছে, তমুক পেয়েছে, অতএব চুপচাপ। এরকম পরিস্থিতি তৈরি করতে পারলে বিএনপি আন্দোলন দমন করতে পারত। যেহেতু বিএনপি এরকম পরিস্থিতি তৈরি করা তো দূরের কথা, দেশে দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি, দেশে তেল নাই, তেল আছে শুধু পার্লামেন্টে, মানুষের গাড়ি ঘোড়া চলে না,
অনেকে বেকার হয়ে যাচ্ছে, বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, মানুষ বিদ্যুতের অভাবে ঘুমাতে পারছে না। আমি একটা কথা বলি, আমরা সবকিছু জানি, শুক্রিয়া যে আমাদের হয়তো সেই কষ্ট করতে হচ্ছে না বিদ্যুতের, কিন্তু বাংলাদেশের মানুষ বিদ্যুতের প্রচন্ড কষ্টে আছে। বাংলাদেশের মানুষ রাতে ঘুমাতে পারছে না, প্রত্যেক দিন 4 ঘন্টা 5 ঘন্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ যাচ্ছে, যেটা অসহনীয় এবং অনেকের মৃত্যুর কারণ হতে পারে এই যুগে। কারণ মানুষ এখন বিদ্যুতের উপর হিউজ ডিপেন্ডেন্ট। এখানে 1 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য বিদ্যুৎ যাচ্ছে, 1 ঘন্টা থাকে 1 ঘন্টা থাকে না। যারা বহুতল ভবনের অনেক উপরে থাকেন তারা নিচে নামতে পারছেন না, নিচে নামলে উপরে উঠতে পারছেন না, কারণ বিদ্যুৎ গেলে যে লিফট চলতে হয়, এই লিফট চালাতে জেনারেটর লাগে, এই জেনারেটরের জন্য যে জ্বালানি লাগে সেই জ্বালানি পাওয়া যায় না, সেই জ্বালানি দেয় না। সর্বোচ্চ গাড়ি চালানোর জন্য অল্প কিছু জ্বালানি পাওয়া যায়, কিন্তু আর সর্বোচ্চ 10 লিটার পর্যন্ত মাঝে মাঝে পাওয়া যায়, অথচ 10 লিটারে অল্প কিছুক্ষণ জেনারেটর চলে। কারণ বড় কোনো বহুতল ভবনের বড় লিফট এটা চলতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে, যে পরিমাণ জেনারেটর সার্ভিস লাগে, এটা ওই অল্প জ্বালানি দিয়ে হয় না। মানুষের কি কষ্ট, 14 তলা 15 তলা হেঁটে উঠতে হয়, জেনারেটর চালানোর তেল নাই, কিভাবে চালাবে? আপনি দারোয়ানকে গালাগালি করলে হবে? লিফটম্যানকে কিছু বললে হবে? হবে না। তো দর্শক, একই সাথে অনেকের চাকরি চলে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের আমি খবর পেয়েছি দুবাই ভিত্তিক কিছু কোম্পানি, যেসব কোম্পানি দুবাই থেকে মালামাল আমদানি করে অথবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, সেই সব কোম্পানি তাদের কর্মীদের অনেকে ছাঁটাই করা শুরু করেছে, কারণ ইরান যুদ্ধের ফলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এর মানে আর এই সরকার ক্ষমতা আসার পর 1 পয়সাও ইনকাম বৃদ্ধি করতে পারেনি, রাজস্ব আয় বাড়েনি, বরং সরকারের জমানো টাকা ফ্যামিলি কার্ডের নামে ফ্যামিলি কার্ডের মতো ফটকাবাজি কাজে, দলীয় কাজে শেষ করে ফেলেছে। সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ, কারণ ইউনূস সরকার পে স্কেলের ঘোষণা দিয়ে গেছে, পে স্কেল কমিশন গঠন করে সবকিছু ঠিকঠাক করে গিয়েছে, এখন জাস্ট বাস্তবায়ন করার কথা, অথচ সেই পে স্কেলের টাকা বিএনপি সরকার খেয়ে ফেলেছে, তাদের নেতাকর্মীদের গিফট দিয়েছে পে স্কেলের টাকা থেকে। ওই যে ফ্যামিলি কার্ড, ওটাই গিফট, আর ফ্যামিলি কার্ডের টাকা দিয়েছে পে স্কেলের টাকা থেকে। আপনি বুঝছেন যে অবস্থা কতটা খারাপ এবং কতটা ভয়াবহ। তো দর্শক, এই পরিস্থিতিতে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে জেতা তো খুব সহজ, আবার আন্তর্জাতিক রাজনীতিতে বিএনপি যথেষ্ট বেকায়দা করে আছে। পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমান ভারত গিয়েছেন, ভারত থেকে শূন্য হাতে ফিরে এসেছেন। ভেবেছিলেন যে ভারতের পা চেটে যদি কিছু পাই, কিছু কম দামে যদি কিছু আমদানি করতে পারি, হাসিনার আমলের মতো যদি কিছু সুযোগ সুবিধা পাই। হাসিনার আমলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন থাকলেও ভারত থেকে ব্যবসায়ীরা যথেষ্ট সুযোগ পেত, কম দামে অনেক পণ্য আমদানি করতে পারতো। এশিয়ান ক্লিয়ারিং যে কমিশন, এর মাধ্যমে 3 মাস পর আমদানি ব্যয় টাকা দিয়ে দিলেই হতো, বাকিতে ভারত থেকে অনেক কিছু আনতে পারতো, ট্রাকে গাড়িতে অনেক কিছু আনতে পারতো, আমাদের জটিল পরিস্থিতি সামাল দেওয়া যেত, চিকিৎসার জন্য মানুষ সহজে চিকিৎসা যেতে পারতো। আমি নিজেই কত গিয়েছি, অথচ এই কিছুই পেল না, বরং অবস্থা খারাপ হয়েছে। যদি ভালো কিছু হতো তাহলে তারেক রহমানের ভারত সফরের সময় নির্ধারণ হতো, অথবা নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় নির্ধারণ হতো, নতুন চুক্তির কথা বলা হতো। বরং পররাষ্ট্রমন্ত্রী এখন শর্ত দিচ্ছেন যে গঙ্গা চুক্তির আলোকে চলতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। ইউনূসের আমলের মতো সম্পর্ক খারাপ চলছে, আর ভারতের চাপে ভারত আরো অসন্তুষ্ট হচ্ছে, কারণ 111-এর কুশীলভ ভারতের দালাল যারা, তাদেরকে বিএনপি সরকার ধরছে। যদিও শিরিন শারমিনকে ভারতের কথায় জামিন দিতে বাধ্য হয়েছে, এত তাড়াতাড়ি জামিন দেওয়ার কথা না। সব মিলিয়ে ভারতের সাথে সম্পর্ক হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের উন্নতির কোনো সম্ভাবনা নাই। চীন চুপচাপ, রহস্যময় নীরবতা। চীন এইসব বিষয় নিয়ে এখন কথা বলারই সময় নাই তাদের। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট বাংলাদেশ চালায়, তারা পাগলা কুত্তার মতো হয়ে যাচ্ছে, কারণ ইরানের কাছে আর কিছু মার খেলে তখন বাংলাদেশের উপর ঝাল মেটাবে, পাশে যাকে পাবেন তাকে কামড় দিবেন। এতে সব মিলিয়ে অবস্থা তো খারাপ, তাতে আন্দোলন সফল করা কোনো ব্যাপার না। আবার প্রশাসনের মাধ্যমে ভয়াবহভাবে জামাত এনসিপি আন্দোলনকে দমন করবে, এটাও সম্ভব না, তাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। কারণ প্রশাসনের ভিতরেই জামাতপন্থী, এনসিপিপন্থী, জুলাইপন্থী অনেক লোক আছে, আর আওয়ামী লীগপন্থী লোক সবচেয়ে বেশি। তারা চাইবে যে কারণে হোক বিএনপি সরকার বেকায়দা পড়ুক, কারণ বিএনপি সরকার আওয়ামী লীগের সাথেও প্রতারণা করেছে, মানে চারদিক মাখিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, শেখ মুজিবের নাম গন্ধ উচ্চারণ করা যায় না, মুক্তিযুদ্ধ থেকে শেখ মুজিবের মতো মুক্তিযুদ্ধের মহানায়ককে বাদ দিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ প্রচন্ড ক্ষুব্ধ বিএনপি সরকারের প্রতি। বিএনপি ক্ষমতা আসে, আওয়ামী লীগ প্রথমে খুশি হয়েছিল, কিন্তু এরপর প্রচন্ড ক্ষুব্ধ। তো এতে আন্দোলন সফল করা কোনো ব্যাপার না। তো দর্শক, আন্দোলন শুরু, সফল করা আহ্বান জামাতের। আন্দোলন যে সফল হতে পারে আমি আশা করি আপনাদের হিসাব খুব সহজেই বোঝাতে পেরেছি। দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং এই আন্দোলন ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যেতে আহ্বান জানিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এবং জামাত কোনো হটকারী সিদ্ধান্ত নিচ্ছে না, অত্যন্ত ঠান্ডা মাথায় ধীরে সুস্থে তারা মাস্টার প্ল্যান করেছে, এবং রাতারাতি তারা সফল করে ফেলবে তাও না। কোনো দমনপীড়ন, কোনো নির্যাতন জামাতের আন্দোলনকে থামাতে পারবে না। তারা দীর্ঘমেয়াদী মেটিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান নিয়ে সামনে এগোচ্ছে, এবং তারা এভাবে ধীরে ধীরে সফলতা সর্বোচ্চ শিখরে আরোহণ করবে। অত্যন্ত ধীরে সুস্থে হিসাব নিকাশ করে জামাত এগোচ্ছে। অতএব বিএনপি সরকারের সামনে পরাজয় আর পরাজয়, জামাতের আন্দোলনের বিজয় আর বিজয়। এখানে কোনো সরকার পতন টতন এগুলো বলছি না। জামাত এখন যেটা চায়, বিএনপি সরকার পতন চায় না, তারা চায় জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের রায়ের আলোকে। সেটা হবেই। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখুন যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শকবৃন্দ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।